দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি প্লাবন রহমান। আপনারা জানেন যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা দিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে আলাপ আলোচনা করে থাকি। একই সঙ্গে আলোচনায় উঠে আসে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও। শুরুতেই আমাদের আজকের তিনজন অতিথির সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমার ডান পাশে রয়েছেন সুভাষ সিংহ রায়, প্রধান সম্পাদক abnews24.com। মাঝখানে রয়েছেন মোস্তফা ফিরোজ, বার্তা প্রধান বাংলা ভিশন। একেবারে সর্বডানে রয়েছেন সুমিকা স্যার, সংস্কৃতি ব্যক্তিত্ব। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। আমরা বরাবরের মতোই দিনের উল্লেখযোগ্য খবরগুলো একটু দেখে আসতে চাই। শুরুতেই নিউজ 24 এর প্রধান খবরগুলো একটু চোখ বুলিয়ে আসতে চাই। রাজধানীতে র্যাব ক্যাম্পে আত্মঘাতী বিস্ফোরণে সন্দেহভাজন জঙ্গি নিহত, কারাগার ও বিমানবন্দরে বাড়তি সতর্কতা। চট্টগ্রামে নিহত জঙ্গিদের মধ্যে মিরপুর থেকে নিখোঁজ দুজন থাকতে পারে প্রাথমিক ধারণা পুলিশের। সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে শিশুদের দূরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, বঙ্গবন্ধুর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন। কলম্বোয় ১০০তম টেস্টে সাকিবের অনবদ্য সেঞ্চুরি, দিন শেষে ৭৫ রানে পিছিয়ে স্বাগতিকরা। দর্শক, একই সঙ্গে আমরা অন্যান্য গণমাধ্যমের প্রধান খবরগুলো একটু দেখে আসতে চাই, তারপর আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে চাই এসব বিষয় নিয়ে। র্যাব ক্যাম্পে আত্মঘাতী বিস্ফোরণে হামলাকারী নিহত, সব বিমানবন্দর ও কারাগারে সতর্কতা। বাউন্ডারির যে ওয়াল আছে, ওয়ালের নিচ দিয়ে আসতে দেখে ভিতরে, পরে এক সময় তাকে চ্যালেঞ্জ করে তার সঙ্গে যে বোমা ছিল সেই এক্সপ্লোশনেই সে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিচয় মিলেছে সীতাকুণ্ড অভিযানে নিহত 4 জঙ্গির, আটক 2 জনকে জিজ্ঞাসাবাদ চলছে। জঙ্গিদের একটা প্রাথমিক পরিচয় আমরা পেয়েছি, কিন্তু সেটা এখনো আমি অফিসিয়ালি আপনাদের বলতে পারবো না। দেশের বিরুদ্ধে চক্রান্ত চলছে, ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে, গোপালগঞ্জে প্রধানমন্ত্রী। কড়াইল বস্তিতে বারবার আগুনের জন্য বাসিন্দাদের অসতর্কতাকেই দুষছে ফায়ার সার্ভিস। যে আগুন লাগলে তো ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আছে, দিস ইজ নট ট্রু। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সটা আসবে 10 থেকে 15 মিনিট। Doesn't need to, because it's gone down the leg side, and this might be his 100. It is his 100, his 5th 100. I can tell you he's not celebrating too much. সাকিবের সেঞ্চুরিতে কলম্বো টেস্টে এগিয়ে বাংলাদেশ, সতর্কতার সাথে ব্যাট করছে শ্রীলঙ্কা। কোনায় র্যাবের অস্থায়ী ব্যারাকে বোমা বিস্ফোরণ, আত্মঘাতী হামলাকারী নিহত, সীতাকুণ্ডে অভিযানের ঘটনায় 4টি মামলা। বঙ্গবন্ধুর জন্মদিনে টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, চক্রান্ত মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান। মানসিক পারে যে কোনো অবস্থা মোকাবেলা করতে যদি মানুষ ঐক্যবদ্ধ থাকে তাহলে পারবে। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার সুপারিশ আনান কমিশনের, অন্তর্বর্তী প্রতিবেদনে নাগরিকত্ব নিশ্চিতের তাগিদ। Need to, because it's gone down the leg side, and it is his 100, his 5th 100. ১০০তম টেস্টে সাকিবের শতক, অভিষেকে উজ্জ্বল মোসাদ্দেক, কলম্বো টেস্টে বাংলাদেশের দাপট। রাজধানীর আশকোনায় র্যাবের অস্থায়ী ব্যারাকে আত্মঘাতী হামলা, বোমা বহনকারী যুবক নিহত, সারা দেশে কারাগার, বিমান ও নদীবন্দরের সতর্কতা জারি। শিশুদের সন্ত্রাস জঙ্গিবাদ থেকে দূরে রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর, বললেন দেশবিরোধী চক্রান্ত ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। শেখ হাসিনার ভারত সফরের সম্ভাব্য চুক্তির তথ্য প্রকাশের দাবি বিএনপির, প্রতিপক্ষকে ঘায়েল করতে জঙ্গি ইস্যু ব্যবহারের অভিযোগ। Doesn't need to, because it's gone down the leg side, and this might be his 100. সাকিবের দুর্দান্ত সেঞ্চুরিতে কলম্বো টেস্টের স্বস্তিতে বাংলাদেশ, তৃতীয় দিন শেষে ৭৫ রানে পিছিয়ে লঙ্কানরা। রোহিঙ্গা ইস্যুতে অবিলম্বে আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের, সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতের তাগিদ। র্যাব ক্যাম্পে জঙ্গি হামলা
এভাবেই সব প্রতিকূলতা জয় করবে মানুষ, মন্তব্য প্রধানমন্ত্রী। আজও অজানা পিলখানা গণহত্যায় শহীদ সংখ্যা। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে চাপে রাখার পরামর্শ কূটনীতিকদের। এবং ১০০তম টেস্টে সাকিবের সেঞ্চুরি, দিন শেষে ৭৫ রানে পিছিয়ে শ্রীলঙ্কা। আমরা দেখছিলাম প্রধান খবরগুলো। আজ মূলত বঙ্গবন্ধুর যে ৯৭তম জন্মবার্ষিকী, আজ সে বিষয়টি গুরুত্ব পেয়েছে। টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। একই সঙ্গে আজ যে বড় খবর সেটি হচ্ছে যে আপনার আশকোনায় যে র্যাবের কার্যালয়ে জঙ্গি একজন নিহত হয়েছেন বোমা ফাটিয়ে। এই দুটি ঘটনা একই সঙ্গে পাশাপাশি বাংলাদেশের যে বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট খবর, সেই তিনটি বিষয় টেস্ট খবরে গুরুত্ব পেয়েছে। আমরা মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকীর খবর দিয়েই আলোচনা শুরু করতে চাই। আপনার চোখে বঙ্গবন্ধু একটু জানতে চাই আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। এবং দুইজন যে বক্তা এখানে উপস্থিত আছেন তারা নিশ্চয়ই অনেক কিছুই বলবেন। আমি শুধু অল্প করে আজকের দিনটার যে মহিমান্বিত রূপ, সেই রূপটি আমি একটু তুলে ধরার চেষ্টা করব। ১৯২০ সালে যখন জন্মগ্রহণ করেন তখন তার নাম ছিল খোকা, ডাকনাম ছিল খোকা। সেখান থেকে শেখ মুজিব, তারপরে শেখ সাহেব, তারপরে তিনি হয়েছেন বঙ্গবন্ধু, তারপরে জাতির পিতা এবং তারপরে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান মিলে। তার একটি কারাগারের রোজনামচা নামে একটি বই গতকালকে প্রকাশিত হয়েছে, বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে। এবং তিনি এই বইটা মূলত ১৯৬৬ সালের থেকে ১৯৬৮ সালের এই সময়কালের তিনি কারাগারে ছিলেন। এবং খুব আশ্চর্যের ব্যাপার, বঙ্গবন্ধু তার এই ৫৫ বছরের মাত্র যিনি বেঁচে ছিলেন, তিনি তার ৮টি জন্মদিন পালন করেছেন কারাগারে এবং তিনি ৪,৬৮২ দিন কারাগারে ছিলেন তার জীবনের প্রায় ১৩টি বছর। মানে তার জীবনে বেঁচে থাকার ৪ ভাগের ১ ভাগ তিনি কারাগারে ছিলেন। তিনি এই বইয়ের একটি অংশ, এই বইটি খুবই আমার মনে হয় দর্শকদের যারা দেখছেন তারা নিশ্চয়ই এই বইটি সংগ্রহ করবেন। এবং আজকে সকাল থেকে যে পরিমাণ লাইন দেখেছি আমি বাংলা একাডেমিতে বন্ধের দিনেও, আমাকে খুব অভিভূত করেছে। তার মানে মানুষ এখন বঙ্গবন্ধু সম্বন্ধে খুব বেশি জানতে চায়। আমি খুব ছোট করে বঙ্গবন্ধু, শমী কায়সার আপা এখানে উপস্থিত আছেন, তার বাবার কথা, শহীদুল্লাহ কায়সারের কথা এই তার জেলখানার ভিতরে তিনি কিন্তু বলছেন যে বাইরে থাকলে তিনি বইটা পড়তে পারেননি সংসপ্তক, তিনি এখন এই বইটা পড়ছেন। ১৭ই মার্চ ১৯৬৭ শুক্রবার ছিল, আজকে যেমন শুক্রবার। তিনি লিখছেন, আজ আমার ৪৭তম জন্মবার্ষিকী। এই দিনে ১৯২০ সালে পূর্ব বাংলার এক ছোট্ট পল্লীতে জন্মগ্রহণ করি। ডায়েরিতে লিখছেন, আমার জন্মবার্ষিকী আমি কোনোদিন নিজে পালন করি নাই। বেশি হলে আমার স্ত্রী এই দিনটাতে আমাকে ছোট্ট একটা উপহার দিয়ে থাকতো। এই দিনটিতে আমি চেষ্টা করতাম বাড়িতে থাকতে। খবরের কাগজে দেখলাম ঢাকা সিটি আওয়ামী লীগ আমার জন্মবার্ষিকী পালন করছে। বোধহয় আমি জেলে বন্দি আছি বলেই, আমি একজন মানুষ, আমার আবার জন্মদিন। খুব কষ্ট করে বলছেন। শেষের দিকে তিনি এক জায়গায় বলছেন ৫টাও বেজে গেছে, ১৭ তারিখের কথা। ঠিক সেই মুহূর্তে জমাদার সাহেব বললেন, চলুন আপনার বেগম সাহেব এবং ছেলে মেয়েরা এসেছে। তাড়াতাড়ি কাপড় পরে রওনা করলাম জেলগেটের দিকে। ছোট মেয়েটা আর ২.৫ বছরের ছেলে রাসেল ফুলের মালা হাতে দাঁড়িয়ে আছে। মালাটা নিয়ে রাসেলকে পরাইয়া দিলাম, সে কিছুতেই পড়বে না, আমার গলায় দিয়ে দিল। ওকে নিয়ে আমি ঢুকলাম রুমে, ছেলে মেয়েদের চুমা দিলাম। দেখি সিটি আওয়ামী লীগ একটা বিরাট কেক পাঠাইয়া দিয়েছে, রাসেলকে দিয়েই কাটাতাম। আমিও হাত দিলাম। জেল গেটের সকলকে কিছু কিছু দেওয়া হলো। কিছুটা ভাগ্নে মনিকে পাঠাতে দিলাম জেলগেট থেকে, ওর সাথে দেখা হবে না কেন, এক জেল থাকলেও দেখা হয় না। এই যে তার বর্ণনাগুলো দিয়েছেন, আমি একটু ১ মিনিট সময় নিচ্ছি। আমার একটি লেখা গতকালকে বেরিয়েছে দৈনিক কালের কণ্ঠে, আপনাদের এই গণমাধ্যমে। সেখানে আমি যে জিনিসটা দেখিয়েছি, দুটো পত্রিকা আমি কথা উল্লেখ করেছি, একটা দৈনিক পাকিস্তান, একটা হচ্ছে দৈনিক আজাদ। ১৯৭১ সালের ১৭ই মার্চ, এই সময়টা বঙ্গবন্ধুর জন্মদিন। ১৮ মার্চে দৈনিক পাকিস্তান লিখছে, তার শিরোনাম করেছে খুব বড় করে, আমি জন্মদিনের উৎসব পালন করি না, এই দুঃখিনী বাংলায় জন্মের আজ নেই কোনো মহিমা। এই যে আমি আমার জন্মদিনের উৎসব পালন করি না, এই দুঃখিনী বাংলায়
আমার জন্মদিনই বা কি, মৃত্যুদিনই বা কি, আপনারা বাংলাদেশের অবস্থা জানেন। তিনি সাংবাদিকদের সামনে বারবার যে কথাটি বলে আসছেন, আবার তিনি এই যে কথাটি দৈনিক আজাদে লিখছেন, পত্রিকায় লেখা হয়েছে, সেখানে তিনি যখন কথা বলছেন, এক পর্যায়ে জৈনক ছাত্রনেতাকে, আমি পত্রিকা থেকে উৎকলন করছি, সঙ্গীদের বলতে শুনি জন্মদিন বা সবাই ফুল বা শুভেচ্ছা লইয়া আসে, আমরা নেতাকে কি দেব? নেতার জন্মদিনে শ্রমিকরা আসিয়াছে, মিছিলের মুখে শুভেচ্ছার ডালি, বিনিময়ে নেতার নিকট হইতে পাইয়াছে এক সংগ্রামী আহ্বান। শ্রমিকদের উদ্দেশ্যে বক্তৃতার সময় শেখ মুজিব লুঙ্গি ও পাঞ্জাবি পরিহিত অবস্থায় অত্যন্ত ঘরোয়া পরিবেশে আবার লনে সমানোদ্রেখায় ফিরিয়ে আসেন, তখনও তার মুখে ছিল সেই কবিতা। আচ্ছা, আমি একটু অসাধারণ এই লাইনটি বলছি। তিনি বলছেন, শেষের যে পত্রিকা উৎকলন করছি, তিনি বলছেন সেই জাতীয় কবি কাজী নজরুলের বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়নের কন্দরলোল আকাশে বাতাতে ঝরিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমি রণিবে না। মানে এইভাবে বঙ্গবন্ধু তার জন্মদিনগুলো এই ৭১ মুক্তিযুদ্ধের সময় কিন্তু তিনি এইভাবে মানুষের সামনে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বঙ্গবন্ধু সম্পর্কে মানুষ অনেক জানতে চায়, মানে যার জন্য বাংলাদেশের জন্ম, হ্যাঁ, সংগ্রামী জীবন, মানুষের জন্য কাজ করেছেন, মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন সারা জীবন। আসলে বাংলাদেশই, আমরা যারা বাংলাদেশি বাঙালি হিসেবে বাংলাদেশ আসলে বঙ্গবন্ধুকে কতটা জানতে পেরেছে মনে করেন? একটা কাব্যগ্রন্থ বেরিয়েছিল এক সময়, তিনি আমাদের কাছ থেকে এখন নাই, বেবি মহদুদ, আমাদের প্রধানমন্ত্রীর খুব নিকট বন্ধু ছিলেন, সংসদ সদস্য ছিলেন। তিনি একটা বই লিখেছি, মানে কাব্যগ্রন্থ করেছিলেন, বাঙালির শুদ্ধ নাম শেখ মুজিবুর রহমান। এটা হচ্ছে কবি মোহাম্মদ রফিকের একটা কবিতার লাইন দিয়ে। আপনি এটা চিন্তা করা যায় না, বঙ্গবন্ধুকে যখন 1968 সালে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক দেখা করতে গেলেন বিলেতে, মানে লন্ডনে যখন বিবিসিতে চাকরি করতেন সৈয়দ শামসুল হক, তখন তার কাছে হঠাৎ করে তার সামনে যে বললেন যে বঙ্গবন্ধু 6 দফা কি আমাকে বুঝিয়ে দেবেন? তো তিনি বলছেন আসলে আমার 3 দফা। এক হচ্ছে কত নিছো, কবে দিবা, কবে যাবা। মানে এই মানুষটা এমনভাবে মানুষকে বোঝাতে পারতেন আর মানুষকে নিজের করে নিতে পারতেন। ডেভিড ফ্রস্ট তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার যোগ্যতা কি? বলে আমি আমার জনগণকে ভালোবাসি। বলে অযোগ্যতা কি? বেশি ভালোবাসি। তিনি 69-এর গণ আন্দোলনের সময় কিংবা যখন তিনি এই যে ষড়যন্ত্র মামলায় বন্দী হয়েছেন আগরতলায়, তিনি কর্নেল শওকতকে বলছেন, তিনিও তার সাথে বন্দী ছিলেন, যিনি পরবর্তী ডেপুটি স্পিকার, এখন সংসদ সদস্য। তাকে বলছেন, দেখো শওকত, আমরা কিন্তু জেল থেকে বেরিয়ে আসবো, জনগণ আমাদেরকে ছাড়িয়ে আনবে, আমরা মুক্ত হয়ে আসবো, তারপরে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা জিতবো, তারপরে আমরা গদিতে বসতে পারবো না, তারপরে যুদ্ধ হবে, যুদ্ধ করে দেশ স্বাধীন হবে। মানে একটি মানুষ কিভাবে স্বপ্ন দেখতেন। আমি যে প্রশ্নটা করেছিলাম সেই জায়গাটা একটু সংক্ষেপে এক লাইনে যদি বলেন যে বঙ্গবন্ধু সম্পর্কে বাংলাদেশের মানুষ আসলে কতটা জানতে পেরেছে? কতটুকু জানতে পেরেছে? যত দিন যাচ্ছে তত বেশি মানুষের আগ্রহ বাড়ছে, এবং যত দিন যাবে তত আগ্রহটা বাড়বে। কারণ আপনি কেমব্রিজের একজন বিখ্যাত অধ্যাপক, তিনি 12 বছর ধরে গবেষণা করেছেন। গবেষণা করে এই খ্রিস্টপূর্ব 432 থেকে এ পর্যন্ত, অর্থাৎ 2500 বছরের ইতিহাসে একটি বই লিখেছেন যে উই শ্যাল ফাইট অন দ্য বিচেস। সেখানে মাত্র 42টা বক্তৃতা স্থান পেয়েছে। তার মধ্যে এই তৃতীয় বিশ্বের মাত্র একজন নেতার বক্তৃতা স্থান পেয়েছে, সে হচ্ছে 7ই মার্চ বক্তৃতা। এই যে তিনি যে এই কারণে মানুষের কাছে এইটা খুবই গুরুত্বপূর্ণ যে তিনি যে বলেছিলেন না, দাবায় রাখতে পারবো না, বাঙালিরা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু দাবায় রাখতে পারছে না। আবার আসবো মোস্তফা ফিরোজ, আপনার কাছে জানতে চাই, বঙ্গবন্ধু তো স্বপ্ন দেখেছিলেন গণতান্ত্রিক বাংলাদেশের, অসাম্প্রদায়িক বাংলাদেশের, শোষণমুক্ত বঞ্চনামুক্ত বাংলাদেশের, সেই জায়গায় কতটা পৌঁছাতে পেরেছে বাংলাদেশ? না, সেই জায়গায় যদি আপনি সরাসরি বলেন, একটা জাতীয়তাবাদী নেতা হিসেবে বঙ্গবন্ধুর যে আত্মপ্রকাশ, আমরা বিশ্বের যদি অন্যান্য নেতাদেরকে দেখি, চীনের মাও সেতুং, রাশিয়ার লেনিন, কিউবার ফিদেল কাস্ট্রো, চে গুয়েভারা, এই মাপের সারির নেতাই হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই ব্যাপারে সন্দেহ নেই। কিন্তু আমাদের এই জাতীয়তাবাদী আন্দোলন, এই আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের পরপর এত দ্রুত যেই চেতনা, যে স্বাধীনতার যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম, সেই জন্মটা কিন্তু একটা হোঁচট খেয়েছে খুব বড়োভাবে। সম্ভবত বিশ্বের যেই নেতাগুলোর নাম বললাম, সেই সব নেতাদের জীবনে কিন্তু এরকম ঘটনা ঘটেনি। তারা একটা লম্বা সময় পেয়েছেন,
ফলে তাদের সম্পর্কে ওই প্রজন্ম পরের প্রজন্ম লম্বাভাবে জানতে পেরেছে এবং তাদের একটা শাসনের একটা ধারাবাহিকতা ছিল। কখনো এই সব আন্দোলনের পরিণতিতে 2-3 বছরের মাথায় যে উল্টো পথে যাওয়া অন্য কোনো বিশ্বে হয়নি। আমি জানি না, বিশ্বের অনেক আমাদের দুই পাশে দুই অতিথি আছেন, তারা হয়তো বলতে পারবেন। বাংলাদেশের জন্য এটা একটা দুর্ভাগ্য ছিল, যার কারণে তার সারা জীবনে লালিত, এই যে সুভাষদার কাছে অনেক বই আছে, অনেক উদাহরণ দিতে পারবেন। এই যে ধারাবাহিকতার মধ্য দিয়ে শেষ পর্যন্তটা কি আউটকামটা কি, সেটা হলো সবচেয়ে বড় কথা। তো সেই আউটকামটা তো আমরা পাইনি। আমাদের যে ৭২-এর আমরা সংবিধান পেলাম, স্বাধীনতা পেলাম, তার মধ্য দিয়ে যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সর্বস্তরের মানুষের একটা শোষণ মুক্তির একটা যে স্বপ্ন আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু পূরণ হয়নি। এখনকার অবস্থা কি বলবো? অবস্থাটা তো সেরকমই, এখনো তো ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যাচ্ছে। বরং বাংলাদেশ নামক রাষ্ট্র, তার যে চেতনা এতভাবে বিভক্ত এবং এত বিরূপ শক্তির সঙ্গে প্রতিনিয়ত আমাদের লড়তে হচ্ছে যে আমাদের জাতীয় রাজনীতিতে আমরা যে ঐক্যের একটা আবহাওয়াটা, যে আবহাওয়াটা আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এর আগে যেটা আমরা মানে শেষ করে আমরা একটা নতুন একটা যাত্রা শুরু করতে চেয়েছিলাম, সেটা কিন্তু আর হয়নি। যার কারণে আজকে এটা স্বীকার করতেই হবে যে এই স্বপ্ন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বাংলাদেশ যাত্রা শুরু করেছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেটা তো আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আজকেও আমরা যে ইতিহাস, যে গবেষণা, যে লক্ষ্য কথা বলি, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই কিন্তু রাজনৈতিক বিভক্তি আছে, একদম মানে বিপরীতমুখী একটা অবস্থান আছে। এরকম বিপরীতমুখী অবস্থান এবং এরকম বিভক্ত পরিস্থিতি নিয়ে, রাজনৈতিক অবস্থা নিয়ে কিন্তু আপনি একটা বড় লক্ষ্যে আপনি এগোবেন, সেটা কিন্তু কখনো হয় না। আবার আপনার কথা শুনতে চাই একটু। আজকে জাতির জনক বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিন, তার প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু করছি। এখানে সুভাষদা আছেন, মোস্তফা ফিরোজ আছেন। সুভাষদা তো বিষয়টা নিয়ে অনেক গবেষণা করেন, রীতিমতো পড়েন। কারাগারের রোজনামচা বইটা পরশুদিন আমাকে তারেক সুজাত আমাকে ফোন করলেন যে বইটা ১৭ তারিখে হবে, বইটা একটা কালেকশন। এবং তারেক সুজাত আমাকে বললেন, যেটা সুভাষদা এক্ষুনি বললেন, যে সেখানে আমাকে তারিক ভাই বললেন যে সমী, এই কারাগারের রোজনামচা ছাপাতে গিয়ে কত কিছু অজানা গল্প বেরিয়ে এসছে, এবং প্রত্যেকটা গল্পই কিন্তু এক একটা ছবি হওয়ার মতো। তখনই বলতে গিয়ে উনি বললেন, আমি ওনাকে ফোন করেছিলাম যে আমি আমার বাবার উপরে একটা ডকুমেন্টারি বানাচ্ছি, এবং আমার বাবার ডায়েরিতে, আনপাবলিশ ডায়েরিতে অনেকগুলো জায়গায় বঙ্গবন্ধুর কথা আছে। যখন আমার বাবাদের ছাত্র রাজনীতি, বামপন্থী রাজনীতি যখন আন্ডারগ্রাউন্ড মিটিং হতো শেষের দিকে, মানে ৫৪, ৫২, ৫৬ ওই সময়টায়, তকিউল্লাহ এবং আমার বাবা এবং বঙ্গবন্ধু, এবং সব তখন থেকে বঙ্গবন্ধু হননি, আমার বাবার লেখায় দেখি উনি সবসময় নেতা বলতেন, নেতা মুজিব ভাই, নেতা মুজিব ভাই। এবং এই যে কথাগুলো, এবং পরে যখন আমি পরশুদিন জানতে পারলাম, আমি বইটা এখনো সংগ্রহে নেইনি, আমি ২-১ দিনের মধ্যে নিব, বইটি আমি পড়া শুরু করিনি। তখন তারেক ভাই বললেন যে তার লেখা একটি জায়গায় আছে, বন্ধু শহীদুল্লাহ কায়সারের সংসপ্তক বইটি এতদিন পড়তে পারিনি, আজকে কারাগারে বসে পড়া শুরু করলাম। আমি ভীষণভাবে শিহরিত হলাম। আমি আমার অফিসে ছিলাম, আমি আসলে আমার কাছে, আমার প্রজন্মের কাছের জায়গা থেকে আমি বঙ্গবন্ধুর কথা যদি বলতে চাই, যে ১৭ই মার্চ, ৭ই মার্চ, ২৫শে মার্চ, ২৬শে মার্চ, পুরো মার্চ মাসটাই আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়। এবং ১৭ই মার্চ দেখেন বঙ্গবন্ধুর জন্মদিন, এত বড় মাপের একজন নেতা, বিশ্বমানের একজন নেতা, যিনি বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশের একটি জাতিসত্তা এবং স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। এই মার্চ মাসেই কিন্তু যখন বোঝা গেল যে নিরঙ্কুশভাবে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হবেন, তখন জাতীয় পরিষদ অধিবেশন বাতিল করে দেওয়া হলো। এবং এই ৭ই মার্চ, এই মার্চ মাসেই কিন্তু ৭ই মার্চের ভাষণ হলো। মানে এত বড় একটা ঘটনা ৭ই মার্চে ঘটলো, এবং ১৭ই মার্চ, সেই মার্চ মাসেরই ১৭ তারিখে বঙ্গবন্ধুর জন্মদিন, যে কারণে আমি মার্চ মাসটাকে অনেক বড়ভাবে দেখি। একটু আগে যে প্রশ্নটা আপনি করেছেন বা সুভাষদাকে বলছেন, আমি একটু বলতে চাচ্ছি যে যেই মানুষটি বাংলাদেশের স্বাধীনতা একটি মানচিত্র এবং আমাদেরকে আত্মসম্মান বোধ দিয়েছেন,
সেই মানুষের উপরে যে মিথ্যাচার, তাকে নিয়ে যে মিথ্যাচার হয়েছে ৭৫-এ নৃশংসভাবে তাকে তার পরিবারকে হত্যা করার পরে তারকে নিয়ে যে মিথ্যাচার, তার পরিবারকে নিয়ে যে মিথ্যাচার হয়েছে দিনের পর দিন, তারপরও কিন্তু নতুন প্রজন্ম সত্য চিরদিন সত্য প্রমাণের অপেক্ষা রাখে না, সত্যের মতো করেই বেরিয়ে ওঠে। এবং যেভাবেই আজকে সত্য বেরিয়ে এসছে এবং বঙ্গবন্ধুকে নতুন প্রজন্ম জানতে চাচ্ছে, এখন কিন্তু সবাই জানে বোঝে যে বঙ্গবন্ধুকে মিথ্যাচার দিয়ে, ভুল তথ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসকে 180 ডিগ্রি উল্টা পথে নিয়ে যাওয়ার যে প্রয়াস, সেই প্রয়াসে হ্যাঁ তারা সাময়িকভাবে হয়তো একটা জেনারেশন আমরা হারিয়েছি, কিন্তু আমরা আলটিমেটলি সেই জায়গায় ফিরে যাচ্ছি। আর আরেকটি কথা আজকে এই এখন বসে বলতে গিয়ে মনে হচ্ছিল যে এখনকার সময়ে মানে বঙ্গবন্ধু সম্পর্কে জানার সুযোগ আছে যথেষ্ট, এবং সঠিক ইতিহাস জানার সুযোগ এখন আছে মনে করেন? অবশ্যই এখন সঠিক ইতিহাস বারবার তো ভুল। আমি একটু বলি যে আমার এখনো মনে আছে, আমার মা ছোটবেলায় লোকমা তুলে গল্প বলে আমাদের ভাত খাওয়াতেন। আমার মা যখন লোকমা তুলে আমাদের ভাত খাওয়াতেন, বঙ্গবন্ধুর গল্প বলতেন। তখন কয়টা আমার মা বলতেন, অনেক শহীদের স্ত্রীরা বলতেন তারা বঙ্গবন্ধুকে চেন। কিন্তু যারা মিথ্যাচার করছে, আমরা স্কুলে গিয়ে মাঝে মাঝে বন্ধু বান্ধবদের কাছ থেকে ভুল কথা শুনতাম, শুনে এসে মাকে কিন্তু জিজ্ঞেস করতাম। আমরা একটা ছোট বিরতি নিয়ে ফিরছি, বিরতি নিয়ে এসে আমরা শুনবো আবার। দর্শক, নিউজরুম সংলাপে ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যে। আশা করি বিরতির পরে আপনাদের সঙ্গে পাচ্ছি। দর্শক, আপনারা স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর এই নিউজরুম সংলাপ অনুষ্ঠানে। আমরা একটা প্রতিবেদন হচ্ছে আমাদের হাতে। টঙ্গীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সেই প্রতিবেদনটি দেখে এসে আমরা আলোচনা শুরু করতে চাই। গোপালগঞ্জের নিভৃত পল্লী টুঙ্গিপাড়া, যেখানে জন্ম হয়েছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এখানকার আলো বাতাসে বেড়ে ওঠা শিশু মুজিব একদিন হয়ে ওঠেন হাজার বছরের পরাধীন বাংলার মহানায়ক, স্বাধীনতার স্থপতি। শেখ মুজিব তাই বাঙালি জাতির পিতা। জনকের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে টুঙ্গিপাড়ায় এই মানুষের ঢল। শ্রদ্ধা অবনত জাতির পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন বাহিনীর একটি চৌকস দল জানায় সশস্ত্র সালাম। বঙ্গবন্ধুর সমাধিসৌধে দাঁড়িয়ে ফাতেহা ও মোনাজাত পাঠ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপরে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও সারা দেশ থেকে আসা এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জাতীয় শিশু দিবসে টুঙ্গিপাড়ায় আয়োজন করা হয় শিশু সমাবেশ। প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজ করছে সরকার। একটা শিশু রাস্তায় ঘুরবে না, স্কুলে যাবে, পড়াশোনা করবে, পড়াশোনার সুযোগ আমরা করে দিচ্ছি। শুধু তাই না, কোনো পথ শিশু বলে কোনো শিশু থাকবে না, টোকাই বলে কিছু থাকবে না। প্রত্যেকটা ছেলে মেয়ে লেখাপড়া শিখবে এবং তারা যেন কাজ করে খেতে পারে। প্রধানমন্ত্রী বলেন, সন্তানেরা যেন জঙ্গিবাদী কর্মকাণ্ডে না জড়িয়ে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে অভিভাবকদের। প্রত্যেকটা অভিভাবক, শিক্ষক, তারা দেখবেন তাদের নিজের ছেলে মেয়ে কাদের সাথে মেশে, বিপথে যাচ্ছে কিনা, কোনো রকম মাদকাসক্তি অথবা জঙ্গির পথে যাচ্ছে কিনা। তারা দেখবেন যে সেই ছেলে মেয়েরা স্কুলে কেউ কখনো, বিশেষ করে শিক্ষকরা দেখবেন যে কোনো ছেলে মেয়ে স্কুলে অনুপস্থিত আছে কিনা, অনুপস্থিত থাকলে কি কারণে অনুপস্থিত সেটা খুঁজে বের করবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন।
সবশেষে শিশু শিল্পীদের বর্ণাঢ্য উপস্থাপনার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। শাহ আলী জয়, নিউজ 24, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। সুভাষ চন্দ্র, আপনার কাছে একটু আসতে চাই। প্রধানমন্ত্রী আজকে যে প্রতিবেদনটা দেখলাম, এখানে ওই কথাটি নেই। আমরা হেডলাইনে দেখছিলাম প্রধানমন্ত্রী বলেছেন যে দেশের বিরুদ্ধে চক্রান্ত চলছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। এই চক্রান্তের জায়গাটাই মানে আমি একটু একই সঙ্গে যোগ করতে চাই আজকে যে বড় ঘটনা ঘটেছে আশকোনায়, যে র্যাবের প্রস্তাবিত যে সদর দপ্তর হওয়ার কথা, যেখানে ওখানে যুবক নিহত হয়েছে, সে আত্মঘাতী বোম হামলায় সে নিজেই নিহত হয়েছে, ছিন্নভিন্ন হয়েছে। মানে আমি একটু জানতে চাই যে সরকার এই জায়গাটায় কতটা কাজ করতে পারছে। বারবারই প্রশ্ন উঠছে বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তারের জায়গাটা নিয়ে। আপনি আসলে কিভাবে দেখেন বিষয়টা? মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতা খুব স্পষ্ট করে বলেছেন, এবং শুধু আজ বলছেন না, তিনি সবসময় কিন্তু বলছেন যে জঙ্গিবাদ হচ্ছে দেশের শত্রু, জাতির শত্রু, এবং তাকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে। এবং এ ব্যাপারে যে এই সরকার যে তার শক্ত অবস্থান তার রয়েছে এর বিরুদ্ধে, সেটা কিন্তু এই গত রোববার যে 14টি দেশের যে পুলিশ প্রধানদের যে সম্মেলনটা হয়ে গেল, সেটার এখানেও কিন্তু সবাই যারা এসেছেন আমন্ত্রিতরা, তারা কিন্তু সকলে কিন্তু বলেছেন এবং স্বীকার করেছেন, এবং বিশ্বব্যাপী কিন্তু প্রশংসিত হচ্ছে। কিন্তু কোথাও যেন একটা সেই গলতটা রয়ে গেছে, যেই গলতটা কিন্তু জানি না ফিরোজ ভাই কীভাবে ব্যাখ্যা করবেন, যে কোথাও যেন একটা গলদ আছে। তা না হলে এই একেবারে র্যাবের সদর দপ্তরে যে এই আক্রমণটি করা, এবং সেটার সাথে খুব দ্রুত আবার সেই রিতা কাজে সেই সাইড ইন্টেলিজেন্সে আবার সেটাকে আপলোড করা, এইটি আমার কাছে কিন্তু মাঝে মাঝে ভাবিয়ে তোলে। তার মানে কোথাও একটা যেন ছন্দের একটা পতন আছে। যেমন নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তৃতাটা দিলেন, সেখানে তিনি এই যে বলছেন যে একটি শিশুও যেন টোকায় না হয়, সকলে সব শিশু স্কুলে যাবে। এই যে তার কিন্তু প্রথম যে বইটি মাননীয় প্রধানমন্ত্রী লিখেছিলেন, বইটির নাম ছিল ওরা টোকায় কেন, এবং সেই বইয়ে তিনি এই বিষয়গুলো উল্লেখ করেছিলেন যে কিভাবে দুঃখ কষ্ট যাতনার মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষগুলো। এই যে র্যাবের যে অস্থায়ী ক্যাম্পে বোমা বিস্ফোরণ, সেই জায়গায় আইএস দায় স্বীকার করেছে বলা হচ্ছে, গণমাধ্যমে খবর এসেছে। সেই ওটা হচ্ছে ওই যে সাইড ইন্টেলিজেন্স। আপনি যে বলছিলেন যে পুলিশ মহাপরিদর্শকদের যে সম্মেলন, সেখানে গবেষক রোহান গোনারত্নে তিনি বলেছিলেন যে হলি আর্টিজান হামলার আইএসের সংশ্লিষ্টতা রয়েছে, এভাবে ইঙ্গিত করেছেন তিনি। এটা এটা কিন্তু তার পরদিন প্রথম আলোতে কিন্তু তার সাক্ষাৎকার বেরিয়েছে, প্রথম পাতার থেকে সাক্ষাৎকারটা দিয়েছে। আমি সাক্ষাৎকারটা বেশ কয়েকবার পড়েছি, এবং সেই যে রোহান গোনারত্নের সেই যে আইএসের কথা তিনি বলেছিলেন, এবং আজকের যে হামলা, সেই জায়গাটাই যে আইএস দায় স্বীকার করা, কোনো মানে এখন কি বলবেন? আপনি কি একটা জিনিস, আপনি যে রোহান কথা বলছেন, আপনি দেখেন যে এই যে যিনি যে সমস্ত সাংবাদিকরা এই সমস্ত নিয়ে কাজ করেছেন, যারা লেখালেখি করেছেন, বই লিখেছেন, যেমন ফারেস্টার ইনক্রিমেন্টস রিপোর্ট, বার্টিল লিটনার, তিনি বিখ্যাত কয়েকটি বই লিখেছেন এই সন্ত্রাসবাদের উপরে, বিশেষ করে আমাদের এই অঞ্চলে। তিনি কিন্তু ওখানে কিন্তু স্পষ্ট করেছেন যে এই আন্তর্জাতিক চক্রান্তকারীদের একটা চক্রান্তের লক্ষ্যবস্তু কিন্তু এই অঞ্চলের মধ্যে রয়েছে, এবং তারা এই যে মধ্যপ্রাচ্যে যেমনভাবে প্রবেশ করেছে, মধ্যপ্রাচ্যে যেমন তাদেরকে কম দামে তেল নিয়েছেন এবং এই চক্রান্তটা করে বিভক্তি এনে একটা চক্রান্তের জাল সৃষ্টি করেছেন, করে তারা নিজেদের ফায়দা লুকেছেন। এইরকম টার্গেট তারা কিন্তু এই দেশগুলোতে করছেন, বিশেষ করে বাংলাদেশের কথা উল্লেখ করেছেন। আপনি মনে থাকবে নিশ্চয়ই যে একসময় বলা হয়েছিল, বিশেষ করে ওই 2001 সাল এই সময়টাতে, যে বাংলাদেশ নাকি গ্যাসের উপরে ভাসছে। তখন বাংলাদেশের যিনি মার্কিন অ্যাম্বাসেডার ছিলেন, তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনি যে অঙ্ক কষে দেখাচ্ছেন যে বাংলাদেশে এত পরিমাণ গ্যাস আছে, আপনাদেরকে অঙ্ক কষে বলতে পারবেন যে আমেরিকাতে কত গ্যাস মজুদ আছে? এবং এই যে চক্রান্তটা কিন্তু সবসময় কিন্তু এই বাংলাদেশ নিয়ে হয়েছে, এবং বাংলাদেশ নিয়ে চক্রান্তের জায়গাটা কিন্তু এই 23শে মার্চ 71 সালেও বঙ্গবন্ধুর সাথে 32 নম্বর দেখা করতে গেছিলেন জোসেফ ফারল্যান্ড, তখন আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন। তিনি বলেছিলেন বঙ্গবন্ধুকে যে আপনি যদি যেহেতু আপনি নির্বাচিত এখন, এবং আপনি যদি সংখ্যাগরিষ্ঠের নেতা, আপনি যদি আমাদেরকে
এই বঙ্গোপসাগরে ওদের একটা দ্বীপের কথা বলছে, এই দ্বীপটা যদি আমাদেরকে আপনি লিজ দেন আমেরিকাতে, তাহলে আমরা আপনাকে সহায়তা করব। তিনি বঙ্গবন্ধু বলেছিলেন, আপনাদেরকে আমি চিনি, আপনারা পৃথিবীতে কি করেন। যে কারণে বঙ্গবন্ধু সব জায়গায় বলতেন বক্তৃতা আন্তর্জাতিক যে বিশ্ব আজ দুভাগে বিভক্ত, আমি শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। এবং এমনও বলতেন যে আমার অবস্থা যদি চীনের আলেমদের মতো হয় তবু আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করবো না। এই সাম্রাজ্যবাদের এই চক্রান্তটা কিন্তু সবসময় চলছে। এক সময় তো তারা 72-73 বলেছে যে বাংলাদেশ দাঁড়িয়ে যায় পৃথিবীও দাঁড়িয়ে যাবে। মোস্তফা ফিরোজ, দাঁড়িয়ে গেছে। আমি একটু জানতে চাই যে এই যে আইএস এর অস্তিত্ব থাকা না থাকা, যে এবং সেই জায়গাটাই যখন সরকারের সংশ্লিষ্টরা কর্তা ব্যক্তিরা যখন বলছেন যে আইএস এর অস্তিত্ব বাংলাদেশে নেই, যারা আছে তারা সবাই দেশীয় জঙ্গি সংগঠনের সদস্য, সেই জায়গায় যে আজকের যে ঘটনা, সেই জায়গায় আইএস এর দায় স্বীকার মানে কতটা নির্ভরযোগ্য মনে হয়? মানে এই যে যারা বিশেষজ্ঞ তারা আইএস এর যে সংবাদ মাধ্যম কথিত সেখানে এই তথ্য এসেছে, যারা বিশেষজ্ঞ মনে করেন যে আমাদের তো এখানে জঙ্গি হামলা বিভিন্ন পর্যায়ে হয়েছে। ব্যক্তিগত পর্যায়ে কিলিং, যেটা আমরা রংপুরে দেখেছি, জাপানি নাগরিক বাংলাদেশে দেখেছি, হ্যাঁ, এক একটা জায়গার ধরনগুলো বিশ্লেষণ করার মধ্য দিয়ে বিশেষজ্ঞরা বোঝার চেষ্টা করেন যে এই হামলার ধরনগুলো কি। অন্য হামলার ধরনের থেকে বিশেষ করে আমাদের হলি আর্টিজানের ধরনটা একদম আলাদা ছিল, যে মুহূর্তের মধ্যে হত্যাকাণ্ড এবং মুহূর্তের মধ্যে প্রচার করা আন্তর্জাতিকভাবে। আর এখানে আপনার সীতাকুণ্ডের ঘটনাটা যেটি একদিন আগে হলো, আবার এই শোলাকিয়ার আজকের ঘটনাটা, এই ঘটনাটার মাত্রাগুলো যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আন্তর্জাতিক পর্যায়ে যে ধরনের হামলাগুলো হয় তার সাথে কিন্তু এক ধরনের মিল আছে। তার থেকে কিন্তু বিশেষজ্ঞরা করেন যে এখানে একটা আইএসের একটা যোগসূত্র আছে। এখন এই যোগসূত্রটা কী ধরনের? একটা হতে পারে ভাবাদর্শগত, আর একটা হচ্ছে সরাসরি। এখন দুইভাবেই হইতে পারে, মানে এখন কিন্তু বিষয়টা তো জঙ্গি হামলা, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। তো জঙ্গি হামলা যদি হয় সেটা হোম গ্রোন হলো না আন্তর্জাতিক গ্রহণ হলো, সেটা কিন্তু বড় কথা না। যেমন ধরেন মানে রাশিয়া চীনের যে কমিউনিজমটা, আমাদের বাংলাদেশেও তো এটার চর্চা ছিল, আছেও এখনো। তো এটা কি রাশিয়ানরা এসে কি এটা এসে কি তারা তৈরি করলো নাকি চায়নারা এসে করলো? এটার একটা আদর্শিক একটা যোগসূত্র। আইএসের যে দর্শনটা, যেই ইসলামের নাম করে যে অপশক্তিকে ব্যবহার করা, সেই যে একটা, এটা তো একটা দর্শন, সেই দর্শনের মিল আপনি এখানে বসে করতে পারেন, আপনি এখান থেকে বাংলাদেশে আর এক প্রান্তে যেও সেটাই করতে পারেন, কিন্তু বিষয়টা একই। কিন্তু এটা নিয়ে বিতর্ক কেন? এই বিতর্কটা কিন্তু অহেতুক। বিষয়টা হলো যে এখানে একটা শক্তি বাংলাদেশের, আমাদের বাংলাদেশ রাষ্ট্রের যে দর্শন, বাংলাদেশ রাষ্ট্রের যে ভাবাদর্শ, বাংলাদেশ রাষ্ট্র যে একটা গণতান্ত্রিক কাঠামো, সেটাকে তছনছ করতে চায়। এটাই হচ্ছে আমাদের জন্য বিপদ। সুতরাং এখানে আন্তর্জাতিক আইএস নাকি আমাদের দেশীয় আইএস, এইটার চেয়ে বড় কথা হলো যে এই অপশক্তিটার বিস্তার ঘটছে এবং আমরা বারবার আশ্বস্ত হচ্ছি যে যখনই নাকি একটা অভিযান হচ্ছে, তারা ধরা পড়ছে অথবা নিহত হচ্ছে, আমাদের মনে কিন্তু একটু স্বস্তি আসছে। কিন্তু পর মুহূর্তে দেখছি যে আবার কিছুদিন পর আবার একটা অস্বস্তির জায়গা। তার মানে আমরা একটা ওই পরিস্থিতি থেকে আমরা মুক্ত হইনি, আমরা পরিত্রাণ পাইনি। সুতরাং এই অবস্থার মধ্যে দিয়ে সবচেয়ে বড় কথা হলো যে এই শক্তির বিরুদ্ধে একটা জাতীয় ঐক্য, জনমত গড়ে তোলা, সেটাই হচ্ছে আমাদের এখন প্রধান। আপনার কাছে জানতে চাই যে একের পর এক জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া, মানে জঙ্গিবাদ নির্মূলের জায়গাটায় আমরা কতটা কাজ করতে পারছি? একের পর এক জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া স্বস্তি দিচ্ছে নাকি অস্বস্তির জায়গা তৈরি করছে? আমি একটু মোস্তফা ফিরোজের অস্বস্তির জায়গা তো অবশ্যই আছে। আমি মোস্তফা ফিরোজ ভাই এবং সুভাষ দা যেটা বলছেন যে একটা ডিসকমফোর্টে যাবে, কোথায় যেন একটা ছন্দপতনের জায়গা আছে, সেই জায়গাটা আমি পরে আসছি। আইএসের কথা যদি বলি, তিনি যে বললেন ভাবাদর্শটা কিন্তু রয়েছে। ইসলামকে ব্যবহার করে মানুষকে ভিন্ন পথে এবং মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া। তার একটা বড় উদাহরণ, আমি জানি না রিসেন্টলি সুভাষদা বা আমি শিওর যে সুভাষদার নলেজে এসছে, যে আপনি দেখেন যে 25শে মার্চ যে গণহত্যা দিবস এবার সরকার জাতীয়ভাবে পালন করতে যাচ্ছে, এই 25শে মার্চ গণহত্যা দিবস যে গণহত্যা দিবস না,
সেটা আইএস থেকে একটা বই পাবলিশ করা হয়েছিল, রাইটারের নাম জুনায়েদ আহমেদ বা কিছু। আমরা অনেক যেই ছবিটা দেখি যে একটা রিকশার উপরে একজন গুলি খেয়ে মরে পড়ে আছে, এই ছবিটা কাভার পেজে দিয়ে যে আসলে ৭১ সালে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি, বাঙালিরাই বাঙালিদেরকে মেরেছে, এবং এইটা নিয়ে কোনো কূটনৈতিক কিন্তু তৎপরতা বা যেই জায়গাগুলো ছিল না। এবং এই বইটি একটি নির্মূল কমিটির অনুষ্ঠানে মুনতাসির মামুন এই পুরো বইটি নিয়ে এসে যখন বলেন যে এরকম একটি বই আইএস থেকে জুনায়েদ আহমেদ লিখে, এবং এটা তো একটা ভাবাদর্শ, এটা তো জঙ্গিবাদের চেয়েও বড় জিনিস। যখন আপনি একটা বই পাবলিশ করছেন, ৭১ সালে মুক্তিযুদ্ধ বলে কিছু হয়নি, বাঙালিরা বাঙালিকে মেরেছে। হ্যাঁ, পাকিস্তানে যেটা বাংলাদেশে এবং এটা দূতাবাস থেকে বিভিন্ন জায়গায় গেছে, ওই পাকিস্তান দূতাবাস থেকে, এবং যেটার উপরে 11ই মার্চে একটি বিল আনা হয়েছে। এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিলটি বলেছিলেন, এবং বিলটি উনি ওনার বক্তব্যে বলেছেন সেই দিনই অনুষ্ঠান থেকে গিয়ে, এবং তারপরে 11ই মার্চ বিলটা পাশ করা হয়। এবং এই প্রথম বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয়ভাবে 25শে মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে বাংলাদেশ উদযাপন যাচ্ছে, এবং সেটি কিন্তু আমাদের জন্য অনেক বড় স্বস্তির জায়গা, অনেক বড়। কারণ এই 25শে মার্চ যখন প্রত্যেক বছর জাতীয়ভাবে পালন করা হবে, তখন মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সঠিক ইতিহাস যেটা একটু আগে হচ্ছিল ঘুরে ফিরেই আসবে। এখন আপনি যেটা বলছিলেন আমরা একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, আবার বিরতি পরে এসে সরাসরি আপনার কাছে আসছে, এই বিষয় নিয়ে কথা বলবেন আপনি। দর্শক, আবারও ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি আপনাদের সঙ্গে পাচ্ছি বিরতির পর। দর্শক, আবারও স্বাগত নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম বাংলাদেশের জঙ্গিবাদের বিস্তার নিয়ে এবং স্বস্তি অস্বস্তির জায়গাটা নিয়ে। সমীকা স্যার, যেমনটা বলছিলেন আমি যেটা বলছিলাম, সেইখানে দেখেন জুনায়েদ আহমেদের এই বইটা, এটা তো একটা ভাবাদর্শ। এটাই যেই কথাটা মুস্তাফিরোজ একটু আগে বলেছেন, ওই ভাবাদর্শটা বাংলাদেশে ভীষণভাবে বিরাজ করছে। এখন আমি ফিরে যাই একটু আগে সুভাষ দা যেই কথাটা বললেন, যে এত কিছু হচ্ছে, এত বড় একটা সাকসেসফুল কনফারেন্স হয়েছে, এবং বাংলাদেশকে কিন্তু আসলেও এটা মানে সেলিউট টু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যেভাবে তিনি জঙ্গিবাদকে দমন করবার জন্য যেইভাবে একেবারে দক্ষ হাতে কাজ করছেন, তারপরেও যে ছন্দপতনের কথাটা বলছেন, তারপরেও যে মুস্তাফা ফিরোজ বলছেন, আমার কাছে মনে হয় ভাবাদর্শের জায়গাগুলো, এটা আমি ব্যক্তিগতভাবে, আমি মানে সিকিউরিটি এক্সপার্ট না, আমি একজন সচেতন মানুষ, বাংলাদেশকে ভালোবাসি, গণতন্ত্র ভালোবাসি, মুক্তিযুদ্ধ ভালোবাসি, দেশের ভালো অনেক ভালো হচ্ছে, এবং আমরা মনে করি যে আজকে বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমরা এই সাবকন্টিনেন্টে আমরা আসলে লিড করতাম, এবং সেই জায়গাটা কিন্তু তাহারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে কিন্তু আমরা যাচ্ছি। সেখানেও আমার মনে হয় সর্ষে ক্ষেতে ভূত আছে। এই যে জঙ্গিবাদকে দমনের যেই জায়গাটি, যেভাবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যেভাবে দিনরাত 24 ঘন্টা কাজ করছে, সেখানে ছন্দপতনের জায়গাটাকে আমি ছন্দপতন বলবো না। আমি সুভাষদা, আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন কি না, বা মুস্তাফা ফিরোজ ভাই, আমার কাছে মনে হয় কোথাও যেন শস্য ক্ষেতে ভূত আছে। তা তো প্রমাণ বাংলাদেশের জন্মের ইতিহাসের পর থেকেই আমরা দেখেছি। বঙ্গবন্ধুকে হত্যা করেছেন তারই ঘনিষ্ঠ লোকজন, তারই পরিচিত লোকজন, তার সাথে সুতরাং বিট্রেয়াল বাংলাদেশের একটা ইতিহাসের জায়গায় হয়ে যাচ্ছে, এবং যে কারণে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে দেশের বিরুদ্ধে, যে কারণেই বলছেন যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রগুলোকে আমাদের মনে হয় সাধারণ নাগরিক হিসেবে যে যার জায়গা থেকে আসলে সোচ্চার থাকতে হবে। আর ভাবাদর্শের জায়গা থেকে আমি একটি ছোট কথাই বলতে চাই, যেহেতু 17ই মার্চ, এবং 17ই মার্চকে আমরা একটি শিশু দিবসও বলি, যে শিশুদের জাতীয় শিশু দিবস, এবং শিশুদেরকে বঙ্গবন্ধুর গল্প, বঙ্গবন্ধুর ছোটবেলা, বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনীতেও যে ছোটবেলার গল্পগুলো আছে, তিনি যখন কিশোর বয়স ছিলেন, বালক বয়স ছিলেন, সেই গল্পগুলো কিন্তু আসলে আমাদের যেই প্রজন্মের ছেলেদেরকে আমি মনে করি, এবং আমি অনেক জায়গায়, এখানে আমি বিভিন্ন অনুষ্ঠানে গেলে
আমি হয় কি কবিতার মতো পড়ে শোনাই, যে আজকে সুভাষদার অনুষ্ঠানে আমি যাওয়া হয়নি, বাট আমার কাছে এখন মনে হচ্ছে যে এই যে আজকে জাতীয় শিশু দিবস, বঙ্গবন্ধু বাল্য বয়স, বঙ্গবন্ধুর কিশোর বয়সে অনেক মজার মজার গল্প আছে, অনেক সুন্দর সুন্দর গল্প। এই গল্পগুলোই শিশুদের কাছে সময় থাকলে আরো নিশ্চয়ই বেশি করে শুনতাম। নিয়ে আমরা যাওয়া। একটু আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন সহকর্মী, তাদের কাছ থেকে একটু শুনে আসবো। আজকে যে আশকোনায় আত্মঘাতী বিস্ফোরণে যুবক নিহতের পরে বিমানবন্দর এবং কারাগারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সেই খবর একটু জেনে আসবো তাদের কাছ থেকে। শাহ দিদার আলম নোবেল সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে, একই সঙ্গে খুলনা থেকে যোগ দিচ্ছেন শামসুজ্জামান শাহিন। আপনারা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শুরুতেই শাহ দিদার আলম নোবেল, আপনার কাছে আসতে চাই, একটু বলবেন যে নিরাপত্তা ব্যবস্থা যে জোরদার করা হয়েছে সেই খবর আপনার কাছ থেকে একটু জানতে চাই সিলেটের। ধন্যবাদ প্লাবন। ঢাকার আশকোনায় আত্মঘাতী বোমা হামলার পর সিলেটের কেন্দ্রীয় কারাগার এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি কারাগার ঘুরে এসেছি সন্ধ্যার পরে, সেখানে আমি দেখতে পেয়েছি যে যারা কারারক্ষী আছেন তারা বুলেট প্রুফ পোশাক পরে তারা সেখানে পাহারা দিচ্ছেন। জেল সুপার মোহাম্মদ সগির মিয়া জানিয়েছেন যে সাধারণত যে সংখ্যক কারারক্ষী প্রতিদিন নিরাপত্তা দায়িত্বে থাকেন কারাগারের, এই ঘটনার পর থেকে কিন্তু তার সংখ্যা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। কারাগারের আশপাশ এলাকায়ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও একইভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া সিলেট মহানগর পুলিশ এবং মহানগর পুলিশের আওতাভুক্ত যে সকল থানা এবং ফাঁড়ি রয়েছে সেই সব জায়গায়ও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা। তিনি জানিয়েছেন পুলিশের স্থাপনার পাশাপাশি যে সকল গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা আছে সেগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া সিলেট নগরীতে পুরা নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি রাতে টহলেরও ব্যবস্থা করা হয়েছে। এই ছিল প্লাবন সিলেটের নিরাপত্তা নিয়ে সর্বশেষ তথ্য। দিদার আলম নোবেল, আমরা একটু শামসুজ্জামান শাহিন আপনার কাছ থেকে জানতে চাই, খুলনা শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের খবর একটু আপনার কাছ থেকে জানতে চাই। খুলনার আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা রয়েছে, বিশেষ করে ঢাকায় আত্মঘাতী বোমা হামলার পরে এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খুলনার গুরুত্বপূর্ণ 24টি স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে খুলনা মহানগর পুলিশের উপকমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেনের সঙ্গে। তিনি জানিয়েছেন যে খুলনা যে থানাগুলো আছে, ফাঁড়ি, পুলিশ ব্যারাক, বাংলাদেশ বেতার, বিদ্যুৎ কেন্দ্র, এরপরে আদালত এলাকা সহ এখানে অনেকগুলো আইনশৃঙ্খলা বাহিনীর সদর দপ্তরও রয়েছে। এই সব দপ্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নোবেল যেভাবে বলছিলেন যে বুলেট প্রুফ জ্যাকেট পরে টহল দিচ্ছে, এই খুলনাতেও সেরকমই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনি জানেন যে আরেকটা বিষয় মোল্লা জাহাঙ্গীর হোসেন বলেছেন যে পাঁচিল টপকে কোনো অপরিচিত ব্যক্তি বা কোনো ব্যক্তি কোনো ধরনের নাশকতা না করতে পারে সেই দিকটায় বেশি খেয়াল রাখা হচ্ছে। আপনি জানেন যে খুলনার কাদিয়ানী মসজিদে 1997 সালে এখানে বোমা হামলা হয়েছিল, আত্মঘাতী বোমা হামলা হয়েছিল এবং সেখানে 6 জন মারা গিয়েছিল। পাশাপাশি জেএমবি সারা দেশে যে সিরিজ বোম হামলা চালিয়েছিল, খুলনা তার মধ্যে অন্যতম একটি এলাকা ছিল। তো সব মিলে এখানকার আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় আছে, বিশেষ করে খুলনা কারাগার এবং আদালত এটার পাশাপাশি। এই কারণে সেখানকার কারারক্ষী সহ আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানতে পেরেছি। শাহ দিদার আলম নোবেল, আপনাদেরকে একেবারে ধন্যবাদ দিতে হচ্ছে, আমাদের সময় কিন্তু একেবারে শেষ। অসংখ্য ধন্যবাদ এই রাতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য। সুভাষ সিং রায়, জানতে চাই যে এই যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, আপনি আসলে কতটা নিরাপদ বোধ করেন নাগরিক হিসেবে? আমাদের একেবারে শেষ পর্যায়ে, মানে প্রশ্নটা খুব ছোট কিন্তু অনেক গভীর তাৎপর্য রয়েছে। আমাদের হাতে সময় কম, একেবারে নিরাপদ বলেন। জি, এই দেশকে অস্থিতিশীল করবার জন্য যা যা চক্রান্ত দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সেটা কিন্তু চলছে। এবং আমি প্রথমে যে কথাটা উল্লেখ করেছিলাম, আমি যেটা মনে করি প্রাসঙ্গিকভাবে আমি বলছি, এবং দেশ স্বাধীন হওয়ার পরে ফ্যাল্যান্ড এবং পার্কিনসন নামে দুজন অর্থনীতিবিদদের দিয়ে একটা তত্ত্ব লেখানো হয়েছিল যে এই দেশ যদি দাঁড়িয়ে যায় পৃথিবীতে নাকি সব দেশ দাঁড়িয়ে যাবে। কিন্তু আমরা প্রমাণ করেছি আমরা সব ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছি। শমী কায়সার আপা বলছিলেন যে ষড়যন্ত্র বঙ্গবন্ধু যখন 71-এর মুক্তিযুদ্ধের সময় তিনি যখন পাকিস্তানে মেয়লি কারাগারে
যখন লড়াই করছেন আমাদের প্রথম সরকারের তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলামরা, কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলীরা, তখন কিন্তু খন্দকার মোস্তাক কিন্তু ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করে এক পর্যায়ে বলেছিল যে হয় আমরা বাংলাদেশের স্বাধীনতা পাবো অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাবো, দুটো একসাথে পাবো না। তাজউদ্দিন সাহেবরা বলেছিলেন যে আমরা দুটোই চাই, শেষ করতে হবে। এবং এই জন্য বলছি এই ষড়যন্ত্র চলছে কিন্তু এবং আন্তর্জাতিক এই চক্রান্তটা চলবেই, কিন্তু এর বিরুদ্ধে জাতীয় যে ঐক্যমত যে সৃষ্টি করা, জাতীয়ভাবে রুখে দাঁড়ানো, এইটা আমাদের জন্য খুব জরুরি। আসবো মোস্তফা ফিরোজ, এই জায়গাটায় আপনাকে জানতে চাই, প্রধানমন্ত্রী আজ একই কথা বলেছেন, চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। এটাই, অধিকাংশ মানুষকে যদি এই চক্রান্তের বিরুদ্ধে, এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ যদি করা না যায়, তাহলে কিন্তু আমরা এই বিপদটার মধ্যে থেকে কখনোই পরিত্রাণ পাবো না। এবং এই বিষয়টা কিন্তু আপনার একেবারে এই যে মাননীয় প্রধানমন্ত্রী যেটি আহ্বান জানালেন যে শিশুদেরকে, বাচ্চাদেরকে তাদের প্রতি খেয়াল রাখা, অর্থাৎ তারা যাতে এই বিভ্রান্তির মধ্যে না পড়ে, সুতরাং একেবারে স্কুল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে এই ধরনের একটা গণমানুষের সচেতন একটা অংশগ্রহণ, এবং সেখানে সকল রাজনৈতিক দল, সকল সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, তাদের কিন্তু একটা সম্মিলিত প্রয়াস যদি আমরা গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু এই বিপদ থেকে আমরা রক্ষা পাবো না। জি, আপনার শেষ মন্তব্য জানতে চাই, কতটা আসলেই কাজ হচ্ছে মনে করেন, বাস্তবতা আসলে কেমন জঙ্গিবাদ রুখে দেওয়ার জায়গাটায়? মাননীয় প্রধানমন্ত্রী একটা দুঃখবোধ কিন্তু আছে আমাদের সামনে। এক কথাই বলছি, তিনি বলেছেন যে যারা ভালো খাচ্ছে, যারা ভালো পড়ছে, ভালো পরিবারের সন্তান হচ্ছে, তারা কেন জঙ্গিবাদের দিকে ঝুঁকছে, এটাও কিন্তু আমাদের বিবেচনা রয়েছে। এবং এটা বিবেচনার কারণ হচ্ছে আমি সুভাষদা এইভাবে দেখি যে একটা বড় জেনারেশন তো আমরা হারিয়েছি, বিভ্রান্ত হয়েছে, এবং সেই জায়গা থেকে আমি যদি বলি যে একটু আগে বলেছেন সমস্ত সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তাদেরকে, বাট আমি তার চেয়ে বেশি যদি আরও ম্যাক্রো লেভেলে যাই, আমার কাছে মনে হয় স্কুলে গিয়ে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো স্কুলে স্টুডেন্টদের এবং তাদের বাবা মাদের একেবারে স্কুলে গিয়ে আসলে এই জঙ্গিবাদকে রুখে দাঁড়ানো এবং বিপথে, ধর্মের নাম করে বিপথে নেয়ার যেই জায়গা এবং যেটি ষড়যন্ত্রের একটা বড় অংশ, সেই জায়গাটাকে রুখে দাঁড়ানো আমি মনে করি যে অত্যন্ত জরুরি। আর আপনি বলছেন যে আপনি জিজ্ঞেস করেছেন কতখানি আমরা এগিয়েছি, আমরা তো এগিয়েছি অনেক, আমাদেরকে পিছন থেকে ধরে রেখেছে, তারপরেও কিন্তু আমরা অনেক এগিয়েছি। ষড়যন্ত্র হচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি, এই ষড়যন্ত্র যদি রুখতে পারি আমরা অনেক দূর এগিয়ে যাব। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, সমীকা স্যার, মোস্তফা ফিরোজ এবং সুভাষ সিংহ রায়, অসংখ্য ধন্যবাদ এই রাতে এসে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরাও চাই যে একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা গড়ে উঠবো। সামনের দিনে যেই যতটুকু এখনও যে ঐক্যের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জঙ্গিবাদ বিস্তারের জায়গাটাই কিংবা চক্রান্ত রুখে দেওয়ার জায়গাটাই, সেই দিনের অপেক্ষায় আমরা রয়েছি, যেদিন একটি শক্তিশালী জাতি হিসেবে বাংলাদেশ এগিয়ে যাবে এবং একই সঙ্গে যে ছোটোখাটো বিরোধগুলো রয়েছে সেই বিরোধগুলো কাটিয়ে উঠবো এবং জঙ্গিবাদের যে বিস্তার রয়েছে সেই বিস্তার থেকেও রক্ষা পাবে বাংলাদেশ। তো এই ছিল আজকের নিউজ রুম সংলাপ। দেখা হবে আবার অন্য কোনো সময়ে, সেই পর্যন্ত নিশ্চয়ই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।